গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন, নুট হ্যামসনের লেখা গল্প অ্যান অ্যাপারিশন অবলম্বনে দাঁত। গল্পের বিভিন্ন চরিত্র, লেখক, গির্জার কর্মচারী এবং ভাইরা। গল্পের চরিত্রাভিনয় দীপায়ন মালাকার, সঞ্জিত বিশ্বাস। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প দাঁত। ছোটবেলায় আমি থাকতাম আমার কাকার কাছে। আমরা থাকতাম নর্থল্যান্ডে পল্লী যাজকের পাড়ায়। তখন আমার দিনগুলি খুব কষ্টের মধ্যেই কাটত। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাকে খুব পরিশ্রম করতে হতো। কাজে কোনো ভুল ত্রুটি বা ভুলভ্রান্তি হলে কপালে জুটত বেদম মার। খেলাধুলা বা আনন্দ করার কোনো সুযোগ বলতে গেলে পেতামই না। কাকা আমার ওপর খুবই অত্যাচার করতেন। আমি অসহায়। কাকার অত্যাচার মুখ বুঝে সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেই বাচ্চা বয়সেই আমার মনে একটা ধারণা দানা বেঁধে উঠেছিল যে কাকার কাছ থেকে পালিয়ে যেতে পারলেই আমি মুক্তি পাব। একটু ফাঁক পেলেই আমি পালিয়ে যেতাম বনে, না হয় কোনো কাছাকাছি গির্জায়। সেসব জায়গায় একা একা ঘুরতে ঘুরতে আমি যেন নিজেকে ফিরে পেতাম। সেখানে আমি স্বপ্ন দেখতাম, ভাবতাম, নিজের সঙ্গে নিজে কথা বলতাম। পল্লী যাজকের এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপূর্ব। সামনেই একটা বিরাট চওড়া নদী। নদীটার নাম গ্লেম্বা। জোয়ার ভাটার জন্য নদীর জলস্রোত দিনের এক সময় দক্ষিণ থেকে উত্তরে এবং অন্য সময় উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হতো। দিনরাতি আমরা নদীর কলগীতি শুনতে পেতাম। অনন্তকাল ধরে নদীর জলতরঙ্গের সুরে গান গাইতে গাইতে বয়ে চলেছে। সে চলার বিরাম নেই, বিশ্রামও নেই। প্রায়ই আমি নদীর পাড়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতাম। ঘুরতে আমার বেশ ভালোই লাগতো। ওই এলাকার গির্জাটা ছিল একটা পাহাড়ের উপরে। দূর থেকে গির্জাটাকে দেখলে একটা বিরাট ক্রুশ বলে মনে হতো। মূল গির্জার চারপাশে পাঁচিলের মধ্যে ছিল বেশ অনেকটা ফাঁকা খোলা জায়গা। সেখানে পাহাড়ের কোনো বন্দোবস্তই ছিল না। সেই ফাঁকা জায়গায় ছিল অনেকগুলো কবর, কিন্তু কবরগুলির ওপরে কখনো ফুল ছড়ানো এমনটা আমি দেখতে পেতাম না। তবে দেখতাম পাথরের দেওয়ালের পাশে বুনো ফলমূল ঝুলে রয়েছে। ফলগুলো আমার অজানা। আমি প্রায়ই একা একা গির্জার সংলগ্ন সমাধিভূমিতে বেরিয়ে আসতাম। আমি প্রতিটি কবর চিনতাম। কবরের ওপরকার পাথরের ফলকে খোদাই করা লিপিগুলি বারবার পড়ে পড়ে আমার মুখস্থ হয়ে গিয়েছিল। আমার চোখের সামনেই কত নতুন কবরের ওপরে ক্রুশ মুড়তে দেখেছি। একবার এক প্রচণ্ড ঝড়জলের রাতে কবরগুলি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। কবরগুলির ওপরে ফুল থাকতো না ঠিকই, কিন্তু গোটা সমাধিভূমি সবুজ ঘাসে ছেয়ে গিয়েছিল। ঘাসগুলো ছিল লম্বা লম্বা। লম্বায় সেগুলি আমার কোমর পর্যন্ত ছিল। ঘাসের বনে ঢেউ খেলিয়ে হাওয়া বয়ে যায় যেন সেখান দিয়ে। অদ্ভুত একটা শোঁ শোঁ শব্দ হতো। মনে হতো ঘাসগুলি যেন গান গাইছে। আমি কান পেতে ঘাসের গান শুনতাম।
আমার সমস্ত শরীর যেন আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠত। গির্জার এক কর্মচারীর সঙ্গে আমি প্রায়ই গল্পগুজব করতাম। লোকটা কাজ করতে করতেই গল্প করত। লোকটা ছিল অত্যন্ত গম্ভীর, তার মুখে হাসি ফুটত খুবই কম। সে যখন কবরের মাটি খুঁড়ত তখন আমাকে তার সামনে থেকে সরে যেতে বলতো। সে বলতো, তুমি এখন এখান থেকে যাও। কবরের ভিতর থেকে এমন কোনো জিনিস আমার কোদালে উঠে আসবে যা দেখলে তুমি ভয় পেয়ে যাবে। একদিন লোকটি বারবার নিষেধ করার সত্ত্বেও আমি সরে না গিয়ে সেখানে থেকে গেলাম। কোদালে উঠল একটা বড় আকারের মানুষের উরুর হাড় আর একটা নরক করটি। করটিটা যেন দাঁত বার করে হাসছে। ওটার দিকে তাকালে শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে যায়। আমি বোধহয় ভয়ে কেঁপে উঠেছিলাম। আমার অবস্থা দেখে গির্জার সেই কর্মচারীটি বলল, ভয় পেলে? এজন্যই তো তোমাকে এখান থেকে সরে যেতে বলেছিলাম। এসব দেখলে ছেলে মানুষরা তো ভয় পাবেই। কবরগুলির মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আমি প্রায়ই নানা আকারের হাড়ের খোঁজ পেতাম। সেগুলিকে আবার মাটি চাপা দিয়ে রেখে দিতাম আমি। গির্জার কর্মচারীটি আমাকে এরকম করবার কথাই বলেছিল। এই সব হাড়গোড় দেখে দেখে আমার এমন মানসিক অবস্থা হয়ে গিয়েছিল যে এগুলি নাড়াচাড়া করতে আমার একটুও ঘেন্না হতো না। গির্জা এলাকার একদিকে ছিল এক সমাধিকক্ষ। সেখানে ছোট বড় নানা আকারের হাড়ের টুকরো ছড়ানো থাকত। এই সমাধিকক্ষের ভেতরে আমি মাঝে মাঝেই অনেকটা সময় কাটিয়ে দিতাম আর সমাধিকক্ষের মেঝেতে হাড়গুলিকে সাজিয়ে নানা রকম মালা গাঁথতাম। একদিন একটা অদ্ভুত ধরনের দাঁত দেখতে পেলাম। দাঁতটা সাদা এবং শক্ত। সেটা ওপরের পাটির। বিশেষ কোনো কিছু চিন্তা না করেই আমি দাঁতটাকে আমার পকেটের মধ্যে রাখলাম। রাখবার পরে মনে হলো ওটা হয়তো আমার কোনো কাজেও লাগতে পারে। এই দাঁতটার হয়তো আমি একটা নকশা তুলতে পারবো। অদ্ভুত জিনিস জোগাড় করার শখ আমার আছে। ভাবলাম দাঁতটার উপরে নকশা করে ওটাকে আমার শখের জিনিসগুলোর মধ্যেই রাখব। দাঁতটাকে সঙ্গে নিয়ে আমি বাড়িতে ফিরলাম। তখন শরৎকাল। দিন অনেকটা ছোট হয়ে এসেছে। এখন আমার হাতে তেমন কোনো কাজ নেই, সুতরাং দাঁতটাকে এখন ঘষা মাজা করা যেতে পারে। দাঁতটাকে নিয়ে রান্নাঘরে ঢুকলাম। ঢোকার আগেই দেখলাম যে এর মধ্যেই সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। আকাশে বাঁকা চাঁদ উঠেছে। চাঁদটাকে দেখলে মনে হয় কে যেন মুখ টিপে হাসছে। রান্নাঘরটা অন্ধকার। ইচ্ছে করেই আলো জ্বাললাম না। আলো জ্বাললেই হয়তো শ্যামাপোকার ঝাঁক এসে বিরক্ত শুরু করবে। স্টোভটা জ্বাললাম, তাতে একটু আলো হলো, আর সেই আলোতেই আমি আমার কাজ শুরু করলাম। একটু পরেই বুঝতে পারলাম যে এত অল্প আলোতে কাজ করা খুবই কঠিন। ভাবলাম আসুক শ্যামাপোকা, বড় উনুনটা জ্বেলে দিই। কিন্তু উনুন জ্বালতে হলে তো কাঠ লাগবে। রান্নাঘরে তো এক টুকরো কাঠও দেখতে পাচ্ছি না। কাঠের জন্য আমাকে বাইরে যেতে হবে। অবশ্য বেশি দূরে নয়, রান্নাঘর থেকে কয়েক পা দূরেই একটা ছায়াময় ছাউনির মধ্যে প্রচুর কাঠ রেখে দেওয়া আছে। ছাউনির ভেতরে ঢুকলাম। জায়গাটা জমাট বাঁধা ঘন অন্ধকার। কিছুই দেখতে পাচ্ছি না। চোখের দৃষ্টি যেন অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমাকে কাঠ নিয়েই যেতে হবে। বিশাল ছাউনিটার এক পাশে কাঠ জড়ো করা হয়েছে। অন্ধকারের মধ্যে সেগুলোর দিকে আমি এগিয়ে গেলাম। হঠাৎ একটা আলোর ঝলক দেখতে পেলাম। আমার মাথার উপর দিয়ে কে যেন কাঠগুলির দিকে আলো ফেলল।
চমকে পেছনে ফিরে তাকালাম, কিন্তু সেই অন্ধকারে কাউকে দেখতে পেলাম না। আলোর ঝলকানিতেও কাউকে না। এবার আমি চিৎকার করে বললাম, কে কে এসেছে এখানে? কিন্তু কোনো উত্তর পেলাম না। ভাবলাম সবটাই আমার মনের ভুল। আমি আলোর ঝলকানি দেখিনি। এই অন্ধকার ছাউনিতে এখন আমি ছাড়া আর কেউই নেই। আমার মাথায় টুপি ছিল না। অন্ধকারে হাতড়ে হাতড়ে কাঠের স্তূপের কাছে যেতেই আমার মাথায় কে যেন আঘাত করল। যা দিয়ে আঘাত করা হলো তা বরফের মতো ঠান্ডা। মাথায় হাত দিলাম, সঙ্গে সঙ্গে আমার হাতখানা যেন শিথিল হয়ে গেল। ব্যাপারটা কি? এও কি আমার মনের ভুল? আমার মাথায় হাত দিলাম, না, এখন তো আর বরফের মতো ঠান্ডা জিনিসটা নেই। আমার হাতখানাও তো এখন আগের মতোই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে কি ছাউনির সিলিং থেকে আমার মাথায় ঠান্ডা কিছু পড়ল? কিন্তু সেই কিছুটা কি? এই প্রশ্নের কোনো সদুত্তর মন থেকে পেলাম না। একটু বাদে কাঠ নিয়ে রান্নাঘরে ফিরে এলাম। স্টোভটাকে আবার জ্বালালাম। তারপর পকেট থেকে দাঁতটাকে বের করে আমি একটা উকো দিয়ে সেটাকে ঘষতে লাগলাম। জানলায় কে যেন শব্দ করল। চমকে উঠে জানালার দিকে তাকালাম। দেখতে পেলাম একখানা মুখ। এই মুখ আমার একেবারেই অচেনা। এ পাড়ার সবাইকে আমি চিনি, কিন্তু এ তো আমার পরিচিত মুখ নয়। এ কে? লোকটার মুখের দাড়ি লাল, একটা লাল মাফলার দিয়ে তার গলাটা জড়ানো, মাথার টুপিটাও লাল। বাইরে রাতের অন্ধকার, ম্লান জ্যোৎস্না রান্নাঘরের বাইরেটাকে মোটেই আলোকিত করে তুলতে পারেনি। আমার ঘরের ভেতর স্টোভের ক্ষীণ আলো তো জানলার বাইরে গিয়ে পড়েনি। তাহলে মুখখানাকে এত স্পষ্টভাবে কি করে দেখতে পেলাম আমি? আমি স্পষ্ট দেখতে পেলাম মুখখানা ফ্যাকাশে, চোখ দুটি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সেই দৃষ্টি অমানুষিক, ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর দৃষ্টি আমি সহ্য করতে পারলাম না। মনে হচ্ছিল আমি বোধহয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। আমার নিজের দেহটা যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। এইভাবে কিছুক্ষণ কাটল। তারপর জানলার বাইরের মুখখানা হাসতে শুরু করলো। সে হাসি শোনা যায় না, কিন্তু আমার মনে হলো সে হাসি যেন ভয়ঙ্কর, বীভৎস। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মুখখানা বিরাট হাঁ করে হাসছিল। ও বোধহয় হেসেই আমাকে মেরে ফেলতে চায়। দারুণ আতঙ্কে আমি থরথর করে কাঁপতে লাগলাম। আমার হাতে ছিল সেই দাঁতটা, সেটা টুক করে ঘরের মেঝেতে খসে পড়ল। সম্মোহিতের মতো আমি তাকিয়ে রইলাম সেই লাল দাড়িওয়ালা, সেই ফ্যাকাশে মুখখানার দিকে। লোকটা বিকট হাঁ করে হাসছে। ওর দাঁতগুলো আমি দেখতে পাচ্ছি। দেখলাম লোকটার ওপরের পাটির একটা দাঁত নেই, সেখানে শূন্যতা। আমার দেহটা কেমন যেন অবশ, কেমন যেন অসাড় হয়ে আসছিল। আর সামলাতে পারলাম না নিজেকে। রান্নাঘরের মেঝেতে নিজের অজ্ঞাতসারেই বসে পড়লাম আমি। কোথা থেকে একটা ভারী জিনিস পড়ল। আমার মাথার মধ্যে তখন নানা রাজ্যের চিন্তা কিলবিল করছে। আরো কিছুক্ষণ এইভাবে কেটে গেল। লোকটার মুখের দাড়িটা ক্রমেই যেন আরো লাল হয়ে উঠতে লাগলো, আর তার মুখের হাসিটা আরো কুৎসিত, আরো বীভৎস, আরো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। না, আমি তখনও জ্ঞান হারিয়ে ফেলিনি।
স্টোভের আগুন জ্বলছিল। দেওয়ালের ওপারের ঘর থেকে শোনা যাচ্ছিল ঘড়ির টিকটিক শব্দ। ওপাশের ঘরে থাকে একটি মেয়ে। জানলার ওপাশে লোকটাকে আমি এখন আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। লোকটার মুখখানা ফ্যাকাশে হলেও তার গায়ের রং একেবারে আবলুস কাঠের মতো কালো। জানলার কাঁচের ওপরে লোকটি তার মাথা ঠেকালো, তারপর খুব আস্তে আস্তে তার শরীরটা নিচের দিকে নামতে লাগলো। এক সময় লোকটার গোটা দেহটাই জানালার নিচে চলে গেল। মনে হলো লোকটার গোটা শরীরটা যেন চলে গেল মাটির তলায়। লোকটা যেন আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। মেঝে থেকে দাঁতটাকে তুলে নিলাম। তারপর মনে হলো গির্জার অঙ্গনের যেখান থেকে এটাকে কুড়িয়ে এনেছিলাম সেখানে রেখে আসি আবার এই দাঁতটাকে। কিন্তু রাতের বেলায় ম্লান চাঁদের আলোয় একা একা সেই নির্জন সমাধিভূমিতে যাবার সাহস আমার হলো না। লাল দাড়িওয়ালা মুখখানাকে দেখার পর থেকেই আমার চিন্তা ভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল। আমি বোধহয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। চুপচাপ রান্নাঘরে বসে রইলাম। কিছুক্ষণের জন্য আমার নড়াচড়া করার ক্ষমতাটাও বোধহয় চলে গিয়েছিল। আমি যেন তখন ছিলাম একটা ঘোরের মধ্যে। হঠাৎ একটা শব্দে আমার ঘোরটা কেটে গেল। তাকিয়ে দেখলাম বাড়ির একজন পরিচারিকা এদিকেই এগিয়ে আসছে। ওর জুতোর শব্দ আমি শুনতে পেয়েছিলাম। কিন্তু পরিচারিকাটি রান্নাঘরে ঢুকলো না, ঘরের পাশ দিয়ে চলে গেল। ওকে ডাকবার সাহস হলো না আমার। আমাকে এখানে দেখলেই ও হাজার রকমের প্রশ্ন করতে শুরু করবে। সারাটা বিকেলে কোথায় ছিলে, পড়তে বসনি কেন, এখানে একলা বসেও বা কি করছো, ইত্যাদি নানান কথা। তাছাড়া ওকে ডাকবার মতো অবস্থাও আমার ছিল না। আমার গলাটা কে যেন চেপে ধরেছিল। সেখান থেকে কোনো স্বরই বেরোচ্ছিল না তখন। রান্নাঘরে আমি একলা। স্টোভটা জ্বলছে, শোঁ শোঁ শব্দ হচ্ছে। স্টোভের শব্দ জানলার বাইরে এখন আলো ছায়ার লুকোচুরি খেলা করছে। মনে হলো আমি যেন কেমন একটা অলৌকিক পরিবেশের মধ্যে এসে পড়েছি। এখানে আমি একেবারে একলা, একেবারে। আশেপাশে কেউ নেই। আমাকে রান্নাঘরের রহস্যময় পরিবেশ থেকে উদ্ধার করবার জন্য কেউ এগিয়ে এলো না। কিন্তু এখানে আর কিছুক্ষণ থাকলেই তো আমি জ্ঞান হারিয়ে ফেলব। নিজের শরীরের সমস্ত শক্তি সংহত করে আমি উঠে দাঁড়ালাম। আমাকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই হবে। সামনের দরজা দিয়ে বেরোবার সাহস হলো না। যদি লাল দাড়িওয়ালা লোকটার সাথে দেখা করা যায়। রান্নাঘরের পেছন দিককার দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। এই দিকটায় বাসনপত্র মাজা হয়। সেখানে এসে দেখলাম একটু দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। এই কি সেই দাড়িওয়ালা লোকটা? ভয়ে আমার শরীরটা কেঁপে উঠল। ভাবলাম কাউকে সঙ্গে নিয়ে গির্জায় যাব, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। একা একা গির্জায় যেতেও ভয় করতে লাগলো। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রইলাম আমি। একটু পরেই আমার সাহস ফিরে আসলো। ঠিক করলাম একা একাই গির্জায় যাব আমি। আমার আজকের অভিজ্ঞতার কথাটা না হয় পরেই অন্যদের সাথে বলা যাবে। এইসব কথা ভাবতে ভাবতেই আমি পাহাড়ের ওপরে উঠতে লাগলাম। হ্যাঁ, এবার আমি গির্জাতেই যাব। দাঁতটাকে রুমালে জড়িয়ে পকেটের ভেতরে রাখলাম। গির্জার ফটকের সামনে এসে কিছুক্ষণের জন্য থামলাম। আমার সাহসটা যেন আবার চলে যাচ্ছিল। আশেপাশে কেউ নেই। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ। কেবল গ্লিমসা নদীর কুলকুল শব্দ শোনা যাচ্ছে।
ওই শব্দ তো সবসময় শোনা যায়। গির্জায় ঢুকবার কোনো দরজা ছিল না। ধনুকের মতো দেখতে খিলানের পথেই যাওয়া আসা করতে হতো। সেই খিলান পথের এক পাশে দাঁড়িয়ে ভেতরের দিকে মাথা বাড়িয়ে দেখতে লাগলাম। ভাবলাম, আর এগোনো কি ঠিক হবে? ভেতরের দিকে কাউকে দেখতে পেলাম না। মাথা নিচু করে খিলান পথটা পেরিয়ে এলাম। একটু দূরেই কবরগুলি। দেখলাম কবরগুলির দিকে যাওয়ার পথেই দাঁড়িয়ে রয়েছে লাল দাড়িওয়ালা সেই লোকটা। তার মাথায় সেই লাল টুপি আর মুখখানা অস্বাভাবিক ফ্যাকাশে। আমার দিকে দৃষ্টি পড়তেই লোকটা মাথা নুইয়ে আমাকে যেন কবরভূমিতে সাদর অভ্যর্থনা জানালো। আমার মনে হলো লোকটা যেন আমাকে তার কাছে যাওয়ার জন্য আদেশ করছে, কিন্তু আবার প্রচণ্ড একটা ভয় এসে আমার মনকে আচ্ছন্ন করে ফেলল। লোকটার কাছে যাওয়ার পর সাহসী হলো না আমার। লোকটার দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি। আমার স্থির বিশ্বাস হলো যে আমি কোনো জীবিত মানুষকে দেখছি না। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ভৌতিক মূর্তি, আর ওর আত্মার মুক্তি হয়নি। আমি ওর মুক্তির জন্য করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। ভৌতিক মূর্তিটা কিন্তু আমার দিকে এগিয়ে এলো না। সে একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য সে অশান্ত হয়ে উঠল না। সম্মোহিতের মতো কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা বলতে পারবো না। হঠাৎ পায়ের শব্দে আমার ঘোর কেটে গেল। পেছন দিকে তাকিয়ে দেখলাম কয়েকটা ছেলে এদিকেই আসছে। আমার সাহস ফিরে এলো। লাল দাড়িওয়ালা প্রেত মূর্তিটাও ধীরে ধীরে যেন চলতে শুরু করলো। তবে সে দূরে কোথাও গেল না। সে সমাধিভূমিতেই ঘোরাফেরা করতে লাগলো। সেই প্রেত মূর্তির দৃষ্টি কিন্তু সবসময় আমার দিকেই রইল। এক সময় সে একেবারে কাছে এসে পড়ল। কেন জানি না আমিও তার দিকে কয়েক পা এগিয়ে গেলাম। এবার আমি আর প্রেত মূর্তি পরস্পরের একেবারে মুখোমুখি। আবার একটা প্রচণ্ড ভয়ের ঢেউ যেন আমার মনকে ধাক্কা দিল। দারুণ আতঙ্কে আমি কাঁপতে লাগলাম। ভৌতিক মূর্তিটা আমার কাছে আরও এগিয়ে এলো। আমার মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে সমাধিভূমির মাটিতেই আমি লুটিয়ে পড়ব। আমার হাত দুখানা খুব কাঁপছিল। কাঁপা কাঁপা হাতে আমি পকেট থেকে রুমালখানা বার করলাম। কুড়িয়ে পাওয়া দাঁতটা রুমাল দিয়ে জড়ানো রয়েছে। দাঁতটাকে বের করলাম। তারপর কাঁপা কাঁপা হাতে সেটাকে ছুঁড়ে দিলাম। ভয়ে উত্তেজনায় আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। পা পিছলে পড়ে গেলাম। লোহার রেলিংয়ে আমার মাথাটা সজোরে ঠুকে গেল। প্রচণ্ড আঘাতে চোখে অন্ধকার দেখলাম, কিন্তু সেই আহত অবস্থাতেও আমার ওখানে থাকবার সাহস হলো না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে আমি অন্ধের মতোই টলমল পায়ে ছুটতে লাগলাম ফটকের দিকে। ভাগ্যিস বারবার এখানে যাতায়াত করবার ফলে পথটা আমার মুখস্থ হয়ে গিয়েছিল। ফটকের দিকে বাইরে এসে আমি ছুটলাম বাড়ির দিকে। রান্নাঘরের সামনে এসে যখন পৌঁছালাম তখন আমি হাঁপাচ্ছি। বাড়ির সবাই আমার এই অবস্থা দেখতে পেয়ে ছুটে এলো। তাদের কাছ থেকে পরে শুনেছিলাম আমার মুখখানা নাকি তখন একেবারে রক্তহীন, একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমার মুখখানা এতই বিকৃত হয়ে গিয়েছিল যে প্রথমটায় আমাকে নাকি চেনাই যাচ্ছিল না। সেদিনকার ঘটনার পর দীর্ঘদিন কেটে গিয়েছে। হ্যাঁ, কেটে গিয়েছে অনেকখানি বছর, কিন্তু সেখানকার ঘটনার প্রতিটি খুঁটিনাটি বিষয় আমার স্পষ্ট মনে আছে। এখনো যেন আমি সেই প্রেত মূর্তিকে গির্জার সামনের ফটকে দেখতে পাই। তার সেই ফ্যাকাশে মুখ, দাড়ি রক্তে রাঙা। তার বয়সও বা কত সেটা আমি বলতে পারবো না। তার বয়স হয়তো 20,
হয়তো 20 দুগুণে 40, আবার এর মাঝামাঝিও তার বয়স হতে পারে। তার বয়স সম্পর্কে আমি সঠিকভাবে কিছুই বলতে পারবো না। এর পরেও সেই প্রেত মূর্তির সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। তাকে কখনো দেখেছি সন্ধ্যার আলো আধারিতে, আবার কখনো দেখেছি রাতের অন্ধকারে। আমার সঙ্গে যখনই তার দেখা হতো তখনই সে হাঁ করে নিঃশব্দে হাসত। সে বোধহয় তার দাঁতের পাটির শূন্য জায়গাটা দেখাতে চাইতো আমাকে। তারপর এক সময় হঠাৎ অদৃশ্য হয়ে যেত সেই প্রেত মূর্তি। দাঁতটাকে ছুঁড়ে না ফেলে ওটাকে আমার কবর দেওয়া উচিত ছিল, তাহলেই ওটা প্রেত মূর্তির মুখে যথাস্থানে চলে যেত। কিন্তু দাঁতটা ছুঁড়বার সময় আমার তা মনে হয়নি। কিন্তু এখন তো শীতকাল, সমাধিভূমি তো বরফে ঢেকে গিয়েছে। এখন তো দাঁতটাকে খুঁজে বের করে কবর দেওয়া অসম্ভব। এদিকে প্রেত মূর্তি তো মাঝে মাঝেই আমার সামনে আসতে লাগলো। ওকে দেখলে আমি প্রথমটায় খুব ভয় পেতাম, কিন্তু ক্রমে এখন সেই ভয়টা আমার একেবারেই কেটে গিয়েছে। কিন্তু প্রেত মূর্তি আমার জীবনটাকে একেবারেই অতিষ্ঠ করে তুলেছিল। এক এক সময় মনে হতো গ্লিম্বা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেই, তাহলেই হয়তো প্রেত মূর্তি এইভাবে বারবার হানা দিতে পারবে না। অপঘাতে মরলে আমিও তো প্রেত হয়ে যাব, তখন না হয় প্রেত হয়েই প্রেতের মোকাবিলা করব আমি। শীত কেটে গেল, এলো বসন্তকাল। কিন্তু গোটা বসন্তকালে প্রেত মূর্তি একবারও আমার সামনে এলো না গ্রীষ্মকালেও। সে কি তাহলে আমাকে মুক্তি দিল? না, মোটেই না। পরবর্তী শীতকালে আবার তার আবির্ভাব হলো। অবশ্য সেবার গোটা শীতকালে সে মাত্র একবারই এসেছিল আমার সামনে। প্রেত মূর্তির সঙ্গে প্রথম দেখা হওয়ার 3 বছর পরে আমি নরল্যান্ড থেকে চলে আসি। 1 বছর পরে আমি আবার সেখানে ফিরে গেলাম। তখন আমি বড় হয়ে গিয়েছি। আমার ছেলেমানুষী ভাবটা তখন প্রায় চলেই গিয়েছে। আমি আর সহজে ভয় পাই না। ফিরে আসবার পর আমি আর কাকার কাছে থাকতাম না, থাকতাম মা বাবার কাছে। এর মধ্যে প্রেত মূর্তির সঙ্গে আমার আর কোনোদিনই দেখা হলো না। একদিন দুপুরবেলা আমার ছোট ভাই দুটির সঙ্গে আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমার কপালে বরফের মতো ঠান্ডা একটা কিছু লাগবার ফলেই আমার ঘুমটা ভাঙল। চমকে উঠে তাকালাম, দেখলাম সেই প্রেত মূর্তির আবির্ভাব হয়েছে। মূর্তিটা আমার বিছানার সামনে একখানা চেয়ারের উপরে বসে আছে। তার বরফের মতো ঠান্ডা হাতের পাতাখানা রয়েছে আমার কপালের ওপর। ভাইদের জাগালাম না। প্রেত মূর্তির হাতখানা ঠেলে সরিয়ে দিয়ে আমি চিৎকার করে উঠলাম, তুমি আবার আমাকে বিরক্ত করতে এসেছো? তুমি কি আমাকে মুক্তি দেবে না? চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। জ্বালাতন করো না আমাকে। এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও। আমার চিৎকারে ভাইরা জেগে উঠেছিল। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কার সঙ্গে কথা বলছো দাদা? আমি উত্তেজিতভাবে বললাম, ওই তো ওর সঙ্গে। আমার এক ভাই আরো অবাক হয়ে বলল, কার সঙ্গে? আমি অপ্রস্তুতভাবে বললাম, মানে তাহলে তাহলে আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিলাম। বুঝলাম আমি ছাড়া আর কেউই প্রেত মূর্তিটাকে দেখতে পাচ্ছিল না। প্রেত মূর্তি আরও কিছুক্ষণ বসে রইল চেয়ারে। আমিও চুপচাপ বসে রইলাম। ভাবলাম ওর সাথে যদি আমি কথা বলি তবে ভাইরা ভাববে যে আমার মাথায় গোলমাল হয়েছে, আর তাদের দোষও দেওয়া যায় না। তারা তো আর সামনে চেয়ারের উপর বসা প্রেত মূর্তিটাকে দেখতে পাচ্ছে না। এরপর প্রেত মূর্তি একটা অদ্ভুত কাণ্ড করল। বসা অবস্থাতেই সে চেয়ার থেকে শূন্যে উঠে পড়তে লাগলো। পড়ে গেল না, ও উঠতে লাগলো ওপরে, আরও ওপরে। ঘরের সিলিংয়ে
ওর মাথাটা ঠেকল। এবার ও ওপরে উঠবে কি করে? ও কি সিলিং ভেদ করে বাইরে চলে যাবে? কিন্তু এই সিলিং ভেদ করলেও তো প্রেত মূর্তি বাইরে বেরিয়ে যেতে পারবে না, কেননা এই ঘরের ওপরে তো উপরতলার ঘর রয়েছে। এভাবে বাইরে বেরোতে হলে ওপরের ঘরের সিলিংটাও ওকে ভেদ করতে হবে। কিন্তু না, প্রেত মূর্তি সিলিং ভেদ করল না, সে করল আর একটা অদ্ভুত কাণ্ড। শূন্য থেকেই সে ঝাঁপ দিয়ে পড়ল আমার ঘরের জ্বলন্ত স্টোভটার ওপর। নিজের অজান্তেই আমি হা হা করে চিৎকার করে উঠলাম। আমার ভাইরা চমকে উঠে আমার দিকে তাকালো, কিন্তু প্রেত মূর্তি অদৃশ্য। জ্বলন্ত স্টোভের ওপরে ঝাঁপিয়ে পড়ে সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে। সেদিনের মতো অত কাছ থেকে অত স্পষ্টভাবে প্রেত মূর্তিটাকে আমি কখনোই দেখিনি। সেদিন আমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলাম। প্রেত মূর্তির দৃষ্টি ছিল শূন্য, উদাসভাবে তাকিয়েছিল সে, কিন্তু সেই উদাস দৃষ্টির মধ্যেও একটা বুদ্ধির ছাপ আমি লক্ষ্য করেছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন অন্য লোকের বাসিন্দা, পরলোক থেকেই সে দেখছে আমাদের মতো ইহলোকের বাসিন্দাদের। প্রেত মূর্তির দু চোখের মণি দুটো ধূসর রঙের ও তার চোখ দুটি স্থির, পাতা পড়ছিল না। সেই স্থির দুটি চোখে, অপলক চোখে উদাসভাবে সে তাকিয়েছিল। কয়েক মাস পরে শীতকালে আমি আবার বাড়ি থেকে চাকরির খোঁজে বেরিয়ে পড়লাম। এখন বড় হয়েছি, এখন আর ঘরে বসে মা বাবার অন্ন ধ্বংস না করে একটা চাকরি বাকরি করা উচিত। একটা চাকরিও পেয়ে গেলাম। একজন ধনী ব্যবসায়ীর অফিসে কাজ পেয়ে গেলাম আমি। সেই ব্যবসায়ীকে তার অফিস এবং দোকানের কাজে সাহায্য করতাম। কাজের চাপ থাকায় আমাকে থাকতেও হতো সেই ধনী ব্যবসায়ীর বাড়িতেই। সেই বাড়িতেই আমি প্রেত মূর্তিকে শেষবারের মতো দেখতে পেয়েছিলাম। একদিন কাজের শেষে সন্ধেবেলায় আমি নিজের ঘরে ফিরে এলাম। রোজগার মতো ফিরে আসার পর প্রথমে ঘরের আলো জ্বাললাম, তারপর পোশাক পাল্টে হাতে মুখে জল দিয়ে কিছু খেয়ে নিলাম। তারপর বিশ্রাম করতে করতে ভাবলাম, কাজের যা চাপ তাতে কাল সকালেই অফিসে যাওয়ার দরকার। পোশাক ঠিক আছে, জুতো জোড়া পরিষ্কার করতে হবে, সেটা আজকেই করে রাখা যাক। নিজের জুতো আমি নিজেই পরিষ্কার করি, নিজেই পলিশ করি। কিন্তু সেদিন আমাকে যেন কেমন এক আলসেমিতে পেয়ে বসেছিল। জুতো নিয়ে বসতে আর ইচ্ছে করছিল না। ভাবলাম, এই বাড়িতে তো অনেক চাকর বাকর, তাদের কাউকে দিয়ে জুতো জোড়া পরিষ্কার এবং পলিশ করিয়ে নেই। আমার ঘরে কলিং বেল নেই, তাই একজন চাকরকে ডাকবার জন্য দরজা খুললাম। আর খুলেই ভীষণ চমকে উঠলাম। দরজার বাইরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে সেই প্রেত মূর্তি, সেই লাল দাড়ি, সেই ফ্যাকাশে মুখ। কিন্তু চমকে উঠলেও আমি ভয় পেলাম না। আমার পাশের ঘরেই আমাদের দোকানের কয়েকজন কর্মচারী রয়েছে, তাদের গলার আওয়াজও আমি শুনতে পাচ্ছিলাম, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণই নেই। একটু ভৎসনার সুরেই আমি বললাম, তুমি আবার আমাকে বিরক্ত করতে এসেছো? তুমি কি কিছুতেই ছাড়বে না আমাকে? কিছুক্ষণ চুপ করে রইল প্রেত মূর্তি। তারপর আমার দিকে তাকিয়ে বিরাট হাঁ করে সে নিঃশব্দে হাসতে লাগলো। আর তখনই দেখতে পেলাম তার ওপরের দাঁতগুলির মধ্যে কোনো ফাঁক নেই। প্রেত মূর্তি ফিরে পেয়েছে তার ওপরের পাটির হারানো দাঁতটা। কিন্তু কি করে? দুভাবে পেতে পারে। আমি সেদিন দাঁতটাকে সমাধিভূমিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। হয়তো কেউ দাঁতটাকে পেয়ে ওটাকে মাটিতে পুঁতে দিয়েছিল, আর নয়তো অনেক দিন সমাধিভূমিতে পড়ে থাকবার জন্য ওটার ওপর ধুলো আর মাটি জমে জমে ওটা স্বাভাবিকভাবেই কবরস্থ হয়েছিল।
ঠিক কিভাবে যে দাঁতটা মাটির তলায় চলে গিয়েছিল তা বলা শক্ত, তবে এ কথা ঠিক যে ওটা মাটির তলায় চলে যাওয়ার ফলেই প্রেতমূর্তি তার হারানো দাঁত ফিরে পেয়েছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম প্রেতমূর্তির দিকে। কিছুক্ষণ পরে সে হাসি থামিয়ে মুখ বন্ধ করল। তারপর আমার দিকে ধীর দৃষ্টিতে একবার তাকিয়ে সেই মূর্তি বারান্দা পথে এগিয়ে গেল নিচে নামবার সিঁড়ির দিকে। এবার আর সে কোনো অদ্ভুত বা উদ্ভট কাণ্ড করল না, সে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তারপর অনেক বছর কেটে গিয়েছে, কিন্তু সেই দাড়িওয়ালা প্রেতমূর্তিকে আর কখনো দেখিনি আমি। আমার জীবনের যাত্রাপথে সেই প্রেতমূর্তি অনেকবারই এসেছিল। সে আমার অনেক ক্ষতিও করেছে। সেই সব ক্ষতি পূরণ হওয়ার মতো নয়। সে আমার মনে আতঙ্কের সৃষ্টি করেছিল। সে বড় ভয়ঙ্কর আতঙ্ক, বড় বীভৎস আতঙ্ক। কিন্তু এই কথা স্বীকার করতেই হবে যে সেই প্রেত মূর্তি আমার একটা উপকারও করে গিয়েছে। সে তার হারানো দাঁতটাকে ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। তার এই চেষ্টা থেকে আমি একটা শিক্ষা পেয়েছিলাম। আমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পেরেছিলাম। আমি শিখেছিলাম কি করে দাঁতকে অকালে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয়, কি করে শক্ত করতে হয় দাঁতের গোড়া। এই শিক্ষা খুবই প্রয়োজনীয়, তাই না? আপনি কি বলেন? এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প দাঁত। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।